মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং বিশেষ করে আমার দক্ষিণ অঞ্চলের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম আমাদের এলাকাকে অ্যাড্রেস করেছেন, সেই জায়গা থেকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রশ্ন তিনি তার বিবেচনায় নিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়ে আমার নির্বাচনী এলাকায় 112 পটুয়াখালী বাউফল, আমরা আমাদের এলাকা সম্পর্কে বলে থাকি ধান নদী খাল, এই তিন নিয়ে আমাদের বরিশাল। নদীবেষ্টিত এই জায়গা সম্পর্কে যে এখানে উপকূলীয় বিষয়ক মন্ত্রণালয়ের যে বিশেষ বিবেচনা নেওয়া হয়েছে, এই দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফল আমাদের একটি অত্যন্ত নদীবেষ্টিত জায়গা, যেখানে তেঁতুলিয়া এবং লোহালিয়া নদীর তীরবর্তী প্রায় 60টা ইউনিয়ন, তার মধ্যে 4টা ইউনিয়ন অত্যন্ত ভয়াবহ নদী ভাঙনে বিপর্যস্ত। উপজেলা নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া, এদিকে কাশিপাড়া সহ নদীগর্ভে প্রায় এগুলো বিলীন হওয়ার পথে, প্রতিনিয়ত মানবিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। নদী ভাঙনের ফলে আমাদের কবরস্থান সহ মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির এগুলো আমাদের ভাঙনে বড় বড় অঞ্চলগুলো ইতিমধ্যে চলে গেছে। মানবতার জীবনযাপন করছে তারা, হাজার হাজার হেক্টর ফসলি জমি যা ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে। স্থানীয় কৃষক এবং দিনমজুর যারা জীবন জীবিকায় ভয়াবহ প্রভাব ফেলছে মাননীয় স্পিকার, সে জায়গায় আমরা বিশেষভাবে লক্ষ্য করছি যে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীদের স্কুলে ছুটে যাওয়ার হার এখন কমে যাচ্ছে। কমিউনিটি হাসপাতাল, স্থানীয় বাজার, এমনকি মানুষের শেষ চিহ্ন কবরও নদীতে বিলীন হয়ে গেছে। গ্রামীণ কাঁচা রাস্তা, কাঁচা পাকা রাস্তা, ভেরিবাঁধ, ওয়াবদা সহ যোগাযোগের অসংখ্য নদী সড়ক এখন সড়কগুলো নদী ভাঙনের ফলে বিচ্ছিন্ন হয়ে আছে। বিশেষ করে নাজিরপুর, কচুয়া, ডালিমা, নিমদি, তাঁতেরকাঠি এলাকার 7 কিলোমিটার এলাকা একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমি শেষ যে সংক্ষিপ্ত প্রশ্ন করুন যে সিসি ব্লক এবং র্যাপের মাধ্যমে এই জায়গাটাকে আমাদের যে প্রকল্প এখানে নেওয়া হয়েছে উপকূল বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নিয়ে এসে এই সমস্যাগুলোর সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করবেন কিনা এ বিষয়ে আপনাদের কাছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিনয়ের সাথে জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনি আপনার এলাকার যেই সমস্যার কথা বলেছেন সেটি শুধু আপনার এলাকার সমস্যা নয়, বাংলাদেশের বহু মানুষ আছে, এমনকি আমার যেটা ডিস্ট্রিক্ট সেই বগুড়াতেও সারিয়াকান্দি অঞ্চলে এইরকম নদী ভাঙনের সমস্যা রয়ে গিয়েছে মাননীয় স্পিকার। একই সাথে আরও অনেকগুলো অঞ্চল আছে, দক্ষিণ অঞ্চল বলেন, উত্তর অঞ্চল বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্যা রয়ে গিয়েছে। এই সমস্যাটা একদিনের নয় মাননীয় সংসদ সদস্য, আপনি যেহেতু ওই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলে বেড়ে উঠেছেন, আপনার নিশ্চয়ই ধারণা আছে কিভাবে এই সমস্যাটি তৈরি হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। একটি হচ্ছে যে নদী শাসনের কথা আপনি বলেছেন, সেটি একটি উপায় আছে, এবং একই সাথে আপনি খুব ভালো করে জানেন নদী শাসনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, বাট তারপরেও প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। এবং সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ভাঙনগুলো কখন হয়? ভাঙনগুলো আমরা দেখেছি অধিকাংশ সময় বর্ষার সময় হয়ে থাকে, যখন নদীতে স্রোত থাকে এবং হঠাৎ করে পানির প্রবাহ যখন বেড়ে যায়। এবং সেই জন্যই মাননীয় সংসদ সদস্য আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনার ধারণা আছে, না দেখে থাকলেও ধারণা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যাটিকে সমাধানের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন ওনার শাসনের সময়। এবং বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। ঠিক একইভাবে আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রাম অঞ্চলে আপনি বেড়ে উঠেছেন, অনেক সময় এমন অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষক পানি পায় না, বর্ষার সময়ও তাকে পানির জন্য কষ্ট করতে হয়। সেই জন্য আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। আপনার নিশ্চয়ই আরেকটি ধারণা আছে, বিশেষ করে ঢাকা শহরে এই সমস্যাটি আছে, এবং গ্রাম অঞ্চলেও যেখানে চাষবাস খুব বেশি হয়ে থাকে সেখানেও এই সমস্যাটি ধীরে ধীরে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ যে পানি আছে সেটির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এই সবগুলো বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে অবশ্যই নদী শাসন যেমন একটি প্রয়োজন নদী ভাঙনকে রোধ করার জন্য, ঠিক নদীতে যখন পানির প্রবাহ বেড়ে যায়, স্রোত বেড়ে যায়, যার কারণে নদী ভাঙন হয়ে থাকে, সেই স্রোতটিকে যাতে আমরা মোটামুটি কন্ট্রোলে আনতে পারি, সেই পানিটিকে যাতে আমরা পানিতে যেটা হঠাৎ করে পানি বেড়ে যায় বর্ষার সময় সেটিকে যাতে আমরা ঠিকভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারি, সেই জন্য খাল খনন কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আমরা নদী শাসনের ব্যাপারে যেরকম আমরা উদ্যোগ গ্রহণ করছি সরকারের পক্ষ থেকে, একইভাবে সামগ্রিকভাবে এই সমস্যাটিকে
কম খরচে, যেহেতু বাংলাদেশের জন্য ব্যয়বহুল বিষয় নদী শাসনটিকে কম খরচের জন্য সবচেয়ে বেশি আমাদের জন্য সহজ হচ্ছে খাল খনন, সেটির উপর আমরা গুরুত্ব আরোপ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ব্যবস্থা নেওয়া হয়নি ব্যাপারটা এরকম না, ঘটনাটাকে খুবই গুরুত্ব দিয়ে সরকার খতিয়ে দেখছে প্রতিটা ক্ষেত্রে, এবং আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারছি। মানে আমরা এই কথাটা একটু বলে দিই, কথাটা আমি নিজেই তুললাম, একটু বোকামি হয়ে গেল মনে হয়, আমি জানি না, বুদ্ধিমান মানুষ এটা না তুলে লুকিয়ে থাকলে ভালো হতো, কিন্তু আমি তুলতে চাই, আমি ফেস করতে চাই। আমি একটা কথা প্রায় বলি যে এই সরকার এইরকম না যে সে নিখুঁত সব কিছু করে, স্বৈরাচারী সরকারের সব নিখুঁত থাকে। আমরা একটু যদি আসি, ইস্যুটা যেহেতু আসলো, মানে এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়, এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা একটু বলি, সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ কারোর বিরুদ্ধে থাকে, সবচেয়ে, আই রিপিট, যে পীরের বিরুদ্ধে কেউ তাকে উনি পীর কি পীর না প্রশ্ন করছেন, করুন আপনারা, সেটা করতেই পারেন। তার কোনো বক্তব্য নিয়ে কারোর মধ্যে কোনো রকম কোনো ক্ষোভ, আহত হওয়া যদি থেকে থাকে, থাকতে পারে। ওনার চেয়ে আরও বেশি ভয়ঙ্কর বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, রাষ্ট্র আইন প্রয়োগ করার ক্ষমতা রাষ্ট্রেরই আছে। এমনকি রাষ্ট্র যদি, সরকার যদি কখনো কোনোভাবে সেটা করতে মনে হচ্ছে ব্যর্থ, তারপরও আমরা আসলে এটা করতে পারি, বা পারসেপশনটা নিতে হবে। সো আমরা দুটো বার্তা দিতে চাই। আমি আপনার জায়গা থেকে আসি, একটা হচ্ছে আপনারা জানেন একটা মামলা হয়েছে, মামলা হওয়া নিয়েও দেরি হচ্ছিল, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা করতে হবে। কখনো কোনোভাবে, এটা তো না হয় এক ধরনের অভিযোগ, আমরা তো পকেটমার, চোর, ডাকাত যদি হাতে নাতেও ধরি, ঠিক আছে, উনি পকেটমার করছেন, আপনি হাতে নাতে ধরেছেন, আমরা তো পিটিয়ে মেরে ফেলি। এই ঘটনাগুলো ঘটতে দেওয়া যাবে না, এটা আমরা ঘটতে দেবো না। আসলে আমার নিজস্ব সিরিয়াস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার নিজস্ব সিরিয়াস মাথা ব্যথা আছে এটা নিয়ে। সো এটা একটা ব্যাপার, এবং আপনি যেটা বলছেন এটা একটু সময় নেবে, যে প্রশাসনিক ব্যর্থতাটা কেন হলো। অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই, আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তলিয়ে দেখা হচ্ছে, আমার সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও কথা হয়েছে, আমরা এগুলো নিয়ে ব্যবস্থা নেব, এবং আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স, এই বার্তা আমরা আসলে দেবো। আমি আবারও বলছি, কতগুলো মবের ঘটনা যেগুলো সত্যিকার মব, এগুলো তো অনেকটা তৈরি করা হয়, ওইটাকে মব বলবো কিনা, কতগুলো সত্যিকার মব আছে। আমরা একটা চোর ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই, আমরা একটা ডাকাত ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই। এই সরকারে আমি অন্তত যতদিন আছি, এই সরকার নিজেও চাইবে আমি ওই মবের ঘটনাগুলো নিয়েও ডিল করতে চাইব। এগুলো অপরাধ। ডাকাতকে আপনি হাতে নাতে ধরে ফেললেও তাকে পিটিয়ে মেরে ফেলা যাবে না, পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক, পেটানোই যাবে না। এই বার্তাগুলো আমরা যেন মনে রাখি। আমি আসছি জি। মবের যেটা অন্তর্বর্তী সরকার মবটাকে দারুণভাবে প্রশ্রয় যে দিল, সেই 18 মাসে এই শব্দটাই মানুষের কাছে পরিচিত হলো, মব শব্দটা। সেই সময় যে ধরনের ঘটনাগুলো ঘটলো, বিভিন্ন মুক্তিযোদ্ধা এটা পুড়িয়ে ফেলা হলো, 32 নম্বরের মতো, যেটা 32 নম্বর তো আসলে কোনো ব্যক্তি না, এটা দেশে, সেগুলো পুড়িয়ে ফেলা হলো।